নমস্কার বন্ধুরা, গল্পের খেলাঘরের তরফ থেকে সকলকে স্বাগত জানাই। বৃষ্টি সবসময় আমাদের মনে এক অন্য অনুভূতি সৃষ্টি করে। বৃষ্টি ভেজা দিনগুলো হয় যেন অলস দিন। তেমনই এক বৃষ্টির দিনের ঘটনা আজ আপনাদের বলব। বিরামপুরে কেন সবাই বৃষ্টি নামলে ভয় পায়, কেন বৃষ্টি হলে রাতের বেলা বাড়ির বাইরে বেরোতে নেই, জানতে হলে শুনতে থাকুন। আর সকলের জন্য একটি বিশেষ সতর্কতা, গল্পের লেখক কেবলমাত্র গল্পের প্লট সৃষ্টির খাতিরে বেশ কিছু ভৌতিক আবহকে হাতিয়ার করেছেন, কোনো রকম অন্ধবিশ্বাস বা কুসংস্কার সৃষ্টির জন্য নয়। এবং টিম গল্পের খেলাঘর কোনো রকম অন্ধবিশ্বাস বা কুসংস্কারকে সমর্থন করে না। আমরা আশা রাখি শ্রোতা বন্ধুরা মুক্ত মনে কেবলমাত্র গল্প হিসেবেই এই সৃষ্টিকে গ্রহণ করবেন। আজ আপনারা শুনছেন লেখক সুকান্ত দাসের কলমে শ্যাওলা দিঘির ভূতেদের ইউনিভার্স সিরিজের দ্বিতীয় গল্প, বৃষ্টি নামলে সে আসে। লেখক সুকান্ত দাসের জন্ম 1995 সালের 16 অক্টোবর হুগলি জেলার বাঁশবেড়িয়ায়। ছোটবেলা থেকেই গল্প পড়া আর লেখার প্রতি ঝোঁক। স্কুল ম্যাগাজিনে প্রথম কবিতা ছাপার অক্ষরে আসে, পাতাদের সমাহার নামে। এরপর পড়াশোনা আর কাজের সাথে লেখালেখি হারিয়ে গেলেও গল্প পড়া থেমে থাকেনি। 2019-এ করোনা পরিস্থিতিতে আবার ফেসবুক পেজে ব্লগ লেখার মাধ্যমে লেখার জগতে প্রত্যাবর্তন। বিভিন্ন ফেসবুক পেজ, কবিতা আর গল্প সংকলনে লেখা প্রকাশিত হয়েছে। বর্তমানে বিভিন্ন ইউটিউব অডিও চ্যানেলে তার লেখা ফ্যান ফিকশন ও নিজস্ব গল্প শোনা গেছে। বিভিন্ন ম্যাগাজিন আর বইয়ের পাতায় লেখা আছে অনেক গল্প কবিতা। ভালোবাসেন একা সময় কাটাতে আর বিভিন্ন ধরনের মানুষকে পর্যবেক্ষণ করতে। শুরু হচ্ছে আজকের গল্প। সঙ্গে থাকছি গল্পের সূত্রধার আমি মোনালিসা। ঝমঝম করে বৃষ্টিটা হয়েই চলেছে একটানা। এই বৃষ্টি থামার কোনো লক্ষণ যেন নেই আজ রাতে। প্রবল বৃষ্টিতে গ্রামের লোকেরা ঘরের দরজা বন্ধ করে বোধহয় বিছানায় শুয়ে পড়েছে। এমন একটা প্রবল বৃষ্টির রাতে কী বা করবে? কারোর কারোর ঘরের দরজার ফাঁক দিয়ে কিংবা জানলা দিয়ে ভেতরে তাকালে দু একটা হেরিকেনের টিমটিমে আলো জ্বলতে দেখা যাবে। এমন বৃষ্টি কিন্তু সহজে দেখা যায় না। কোথাও কোনো হাওয়া নেই, বাতাস নেই, শুধুই অঝরে বৃষ্টি হয়ে চলেছে সেই সন্ধে থেকে। কিন্তু গ্রামের মানুষ যেমনভাবে ঘরের ভেতরে বসে রয়েছে, যেন একটা প্রবল ভয় তাদের সবার মনের মধ্যে সঞ্চারিত হয়েছে। লোকগুলো কি বৃষ্টিকে ভয় পাচ্ছে নাকি অন্য কিছু? যেন মনে হচ্ছে প্রবল বৃষ্টি গোটা গ্রামটাকে একটা কুয়াশার মতো আচ্ছন্ন করে ফেলেছে। আর সেই বৃষ্টির জল নিজের বাড়ির ছাদে এসে পড়লেই কেমন যেন চমকে উঠছে ঘরের মধ্যে বসে থাকা উজ্জ্বল চোখের কয়েকটা মানুষ। বোধহয় কান পেতে বৃষ্টির শব্দ ছাপিয়ে কিছু একটা শোনার চেষ্টা করছে ওরা। কিন্তু কি? বোধহয় বৃষ্টির একটানা ঝমঝম শব্দ ছাপিয়ে কোনো এক মানুষের চিৎকার শোনার চেষ্টা করছে তারা অধীর আগ্রহে। কারণ আজ সেই দিন। পায়ে থাকা জুতোটা বারবার বৃষ্টির কাদার মধ্যে মাটিতে বসে যাচ্ছিল। পাটা টেনে তুলতে বেশ কষ্টই হচ্ছিল বিহারী মোহনের। ভাগ্যিস একটা ছাতা সঙ্গে করে নিয়ে বেরিয়েছিল, তাই এই বিরামপুর পেরিয়ে যাওয়াটা তার কাছে খুব একটা কঠিন কাজ হবে না। তবে বৃষ্টির সাথে সাথেই জায়গায় জায়গায় জমে থাকা জল আর কাদাটা তাকে বড্ড বেগতিকে ফেলছে। বিরামপুর খুব বড় গ্রাম নয়, টানা হেঁটে গেলে এই মিনিট 25-এর মধ্যেই বিরামপুর পেরিয়ে যাওয়া যায়। গ্রামটা বড় অদ্ভুতভাবেই তৈরি। একটা সোজা মাটির রাস্তা, তার দুপাশে সারি দেওয়া বাড়িঘর, তারপর তার পেছনের দিকেও কিছু বাড়িঘর রয়েছে। এমনভাবেই একটা লম্বা রাস্তার দুপাশে গড়ে ওঠা বসতি নিয়ে তৈরি হয়েছে বিরামপুর। বিরামপুরের সামনের দিকে রয়েছে ফাঁকা মাঠ, শেষের দিকে রয়েছে ঘন জঙ্গল। জঙ্গলের এক পাশ দিয়ে রাস্তা গিয়েছে অনন্তপুরের দিকে। সেই অনন্তপুরে যাবে বিহারী মোহন, কিন্তু
এই সন্ধ্যের মধ্যেই বিরামপুর পেরিয়ে যাওয়ার কথা ছিল, তবে হঠাৎ করে বৃষ্টিটা নেমে আসায় বিহারী মোহনকে গাছতলায় দাঁড়িয়ে অপেক্ষা করতে হয়েছিল বেশ কিছুক্ষণ। তাই আর কি একটু দেরিও হয়ে গেল। কিন্তু বিহারী মোহন যখন বুঝতে পারল বৃষ্টিটা আজ আর কমবে না, তখন বৃষ্টির মধ্যেই বড় ছাতাটা বাগিয়ে ধরে পথ চলতে শুরু করল। গাছের তলায় দাঁড়ানোর সময়ও আকাশের অল্প আলোতে সবটা দেখা যাচ্ছিল। এখন কিন্তু কিছুই দেখা যাচ্ছে না। বিহারী মোহনের গায়ে সাদা রঙের বেশ দামি একটা কাপড়, নিম্নাঙ্গে সাদা রঙেরই পায়জামা। এমন বৃষ্টিপাতের মধ্যে সাদা রঙের জামা কাপড় পরে আসাটা ঠিক হয়নি বিহারী মোহনের। জামার পকেটে রাখা রয়েছে একটা টর্চ। সেই টর্চ বার করে টর্চের আলোটা জল জমে থাকা রাস্তার উপরে ফেলে বিহারী মোহন আস্তে আস্তে এগোতে লাগলো। একটা ছপ ছপ শব্দের সাথে বৃষ্টির একটানা ঝরঝর শব্দ মিলিয়ে এলো বিহারী মোহনের কানে। সে কেমন যেন অভ্যস্ত হয়ে গিয়েছিল শব্দটা। ঠিক তখনই পেছনের দিক থেকে যেন আরো একটা ছপ ছপ শব্দ ভেসে আসতে লাগলো তার দিকে। বিহারী মোহন প্রথমে ব্যাপারটা বুঝতে পারেনি, তারপর যখন বুঝতে পারল তখন আচমকাই পেছনের দিকে ঘুরে টর্চের আলোটা ফেলল। কিন্তু কই, কেউ কোথাও নেই তো। বিহারী মোহন মনে মনে ভাবল হয়তো বৃষ্টির মধ্যে সে ভুল শুনেছে, হয়তোবা নিজের পায়েরই শব্দটা সে শুনেছে। টর্চটা সামনের দিকে ঘুরিয়ে এক পা এগোতে যাবে, ঠিক তখনই দেখতে পেল টর্চের আলোটা যেখানে গিয়ে পড়েছে সেখানে লাল জলজলে দুটো চোখ। অদ্ভুত একটা গর্জন যেন ভেসে আসছে সামনের দিক থেকে, আর সেই লাল দুটো চোখের তলায় দুই পাটি সাদা ধারালো দাঁত যেন চকচক করে উঠল। বিহারী মোহন কিছু একটা করতে যাবে, তার আগেই তার শরীরের উপর একটা আঠার মতো কি যেন একটা লেগে গেল। বিহারী মোহনের হাত থেকে ছিটকে গেল টর্চ ছাতা দুটোই। সাদা ধবধবে জামা কাপড় পরা তার বড়সড় মোটা শরীরটা ধপ করে বসে পড়ল জলের উপর। ভয়ে একটা চিৎকার করে বিহারী মোহন দুহাত দিয়ে তার মুখখানা ঢেকে দিল। কিন্তু বেশ কিছুক্ষণ এইভাবে থাকার পরেও যখন তেমন কিছু হলো না, তখন বিহারী মোহন আস্তে আস্তে হাত সরিয়ে সামনের দিকে তাকালো। বৃষ্টির ফোঁটা তীর বেগে এসে বিহারী মোহনের চোখের ভেতরে ঢুকতে চাইছে যেন। ঝমঝম করে একটানা বৃষ্টি হয়ে চলেছে, কিন্তু চারপাশে কেউ কোথাও নেই। আস্তে আস্তে জল ছেড়ে উঠে দাঁড়ালো বিহারী মোহন। তার গোটা শরীর তখন জল কাঁদায় মাখামাখি। একটু দূরেই তার টর্চটা জলের উপর পড়ে রয়েছে। একটা আলো গিয়ে পড়েছে সামনের বাড়িটার দেওয়ালে। ছাতাটা কোথায় যেন হারিয়ে গেল। বিহারী মোহন অনেক কষ্টে জলের মধ্যে হাতড়ে হাতড়ে টর্চটা তুলল। তারপর সামনের দিকে ফেলতে যাবে, এমন একটা সময় টর্চটা একবার দপদপ করে জ্বলে আবার বন্ধ হয়ে গেল। বিহারী মোহন মুখ থেকে একটা বিরক্তিকর শব্দ করে টর্চটাকে অনেকক্ষণ চালানোর চেষ্টা করল, কিন্তু কিছুতেই সেটা জ্বলল না। ছাতাটাই বা কোথায় গেছে এই অন্ধকারে? কোনো কিছুই যে আর বোঝা সম্ভব নয়। এমনভাবে তো আর অনন্তপুরে যাওয়া যাবে না, বাড়ি ফিরে যেতে হবে। কিন্তু হঠাৎ করেই বিহারী মোহনের মনে পড়ে গেল ছোটবেলায় ঠাকুরদার মুখে শোনা একটা কথা। বিরামপুরে যখনই বৃষ্টি হয় সেই রাতে বাড়ির বাইরে আসে। বিহারী মোহনের মনের ভাবনাটা শেষ হলো না, তার মাঝেই তার পেছন দিক থেকে কেউ যেন ঝাঁপিয়ে পড়ল তার উপরে। বিহারী মোহনের হাত থেকে টর্চটা জলের মধ্যে ছিটকে পড়ল, তার মাথাটা এসে পড়ল জল কাদার মধ্যে। এবার কিন্তু আর আগের মতো যে ধাক্কা দিয়েছে সে অদৃশ্য হয়ে গেল না। নিজের হাত দিয়ে বিহারী মোহনের মাথাটা চেপে ধরে রইল জলের মধ্যে। বিহারী মোহন দুটো হাত তুলে তাকে বাধা দেওয়ার চেষ্টা করতে গেল, কিন্তু তার হাত দিয়ে সেই লোহার মতো শক্ত একদম হাড়ের মতো হাতটাকে টেনে সরানোর চেষ্টাটাই যে বৃথা। জলের মধ্যে নাকানি চোবানি খেতে খেতে বিহারী মোহন বেশ বুঝতে পারল
ওই হাড়ের মতো সরু লিকলিকে হাতের প্রচণ্ড জোর, আর তার পিঠের ওপর কে যেন চেপে বসেছে। তার মাথা আর গলাটা কেউ হাত দিয়ে যেন চেপে রেখেছে সেই জল কাদার মধ্যে। বিহারী মোহনের শরীর বেশ মোটা সোটা, সেই সামান্য ধস্তাধস্তিতেই সে কেমন যেন ক্লান্ত হয়ে পড়ল। এদিকে ততক্ষণে তার নাক মুখ দিয়ে জল ঢুকতে শুরু করেছে। বিহারী মোহন শরীরের সমস্ত শক্তি দিয়ে পেছনের দিকে একটা ঝটকা দিতে যাবে, এমন সময় বুঝতে পারল তার পিঠের উপর ভার কেমন যেন কমে আসছে। বিহারী মোহন জলের ভেতর থেকে মাথাটা তুলল। গ্রামের পথে জল খুব একটা বেশি না জমলেও তার মাথাটা জলে চেপে ধরার জন্য কাদায় আর জলে তার মুখের খানিকটা পর্যন্ত ডুবে গিয়েছিল। বিহারী মোহন কাঁধের ওপর আধশোয়া হয়ে হাঁপাতে লাগলো কুকুরের মতো, আর হাঁপাতে হাঁপাতে চারিদিকে তাকিয়ে দেখার চেষ্টা করল। কিন্তু ততক্ষণে তার চোখ কেমন যেন ভারী হয়ে এসেছে। বৃষ্টির ঠান্ডা জল, তাছাড়া এতক্ষণ দম বন্ধ হয়ে থাকার ফলে সবকিছু মিলিয়ে বিহারী মোহনের মাথাটা কেমন যেন ঘুরতে শুরু করল। বিহারী মোহন একবার একটা হাত সামনের দিকে তুলে অদৃশ্য কাউকে একটা ধরার চেষ্টা করল, কিন্তু কিছুতেই ধরতে পারল না। ঠিক তখনই বিহারী মোহনের পেছনে জলের ওপর আবার আগের মতো ছপ ছপ শব্দ হতে লাগলো। বিহারী মোহন পেছনে ঘাড় ঘুরিয়ে দেখতে যাবে, ঠিক তার আগেই মনে হলো তার পাটা কেউ যেন টেনে ধরে তাকে সেই জল কাদার মধ্যে নাকানি চোবানি খাওয়াতে খাওয়াতে টেনে নিয়ে যাচ্ছে সেই জঙ্গলের দিকে। বিহারী মোহন চিৎকার করছিল। তার চিৎকার গ্রামের লোকেরা শুনতে পেয়েছিল বটে, কিন্তু তার চিৎকার শুনে তাকে সাহায্য করার জন্য বেরিয়ে আসার বদলে ওরা কেমন যেন মনে মনে শান্তি পেয়েছিল। সেই রাত যখন আসে তখন কাউকে না কাউকে সে নিয়ে যাবেই। তবে সেদিন ভয়ে ভয়ে সবাই ঘরের ভেতরেই রইল সকালের সূর্য ওঠার আগে পর্যন্ত। আকাশে দেখছো খুঁড়ো কেমন কালো জমাট মেঘ জমেছে? মনে হচ্ছে আজ ভারী বৃষ্টি হবে। মেঘ চমকাক আর যাই হোক না কেন, বৃষ্টি না হওয়াই ভালো। বৃষ্টি হলেই যে বড় বিপদ হবে। একই কথা বলছো? মাঠে যে ধান বোনা রয়েছে, বৃষ্টি হলে মাঠে তো জল পাবে, তা তো ফসলের পক্ষে ভালোই। তবে বৃষ্টি হলে বিপদ হবে কেন বলছো? বিপুল, তুই এই গ্রামে নতুন কিছুই জানিস না, তাই ও কথা বলছিস। গ্রামের কথা জানলে আর এ বিষয়ে কথা বলতিস না। মতিলালের কথায় বিপুল একটু অবাক হয়। বয়স্ক মানুষটার মাথার সমস্ত চুল সাদা হয়ে এসেছে, মুখের আশেপাশে জমে আসা খোঁচা খোঁচা দাড়িগুলোও সাদাটে, চোখ দুটো কেমন যেন ভাসা ভাসা, মনে হয় ছানি করেছে। লাঠিটা এক পাশে রাখা। মতিলাল দাওয়ার এক পাশে হেলান দিয়ে বসে বলল, বাবা বিপুল, এই বিরামপুরের একটা গল্প আছে। সে গল্প তুমি যদি শোনো তাহলে তুমিও বুঝতে পারবে কেন আমি এ কথা বলছি। মতিলালের ঘরের ভেতরে এতক্ষণ বসেছিল ধনঞ্জয়। এবার মতিলালের গল্পের কথা শুনে গুটি গুটি পায়ে বেরিয়ে এসে বিপুলের এক পাশে বসে ধনঞ্জয় বলল, গল্পটা কি বিক্রমপুরের গল্প? সে গল্পই বলো না খুড়ো, আমরাও শুনি। মতিলাল ভালো করে গুছিয়ে বসল। একভাবে বেশিক্ষণ বসে থাকলে তার কোমরটা কেমন টনটন করে। যতই হোক বয়স হয়েছে তো, তাই দাওয়ার উপরে বসে বাঁশের খুঁটিতে হেলান দিল সে, আর উদাস চোখে তাকিয়ে রইল বাইরে আকাশের দিকে। ধনঞ্জয় আর বিপুল মতিলালের এমন মুখের ভাব দেখে চুপ করে বসে রইল। মতিলালের বাড়িতে ওরা দুজন শহর থেকে এসেছে। মতিলালের কোনো দূর সম্পর্কের আত্মীয় ওরা। এই গ্রামের কথা তারা অনেক শুনেছে। আসলে তারা একটা কাজে এসেছিল অনন্তপুরে। সেখান থেকেই বিরামপুরে মতিলালের সাথে দেখা করতে এসে এখানে দিন দুয়েক থেকে গেছে। গ্রামের উত্তরের দিকে বড় দিঘিতে মাছ ধরার ইচ্ছে ছিল তাদের, তাই মাছ ধরার সমস্ত সরঞ্জামও তারা জোগাড় করেছে। তবে আকাশ কালো হয়ে রয়েছে বলে মাছ ধরার বিষয়ে বিশেষ সুবিধে করতে পারেনি। এই গল্প আজকের নয়, তখনও বিরামপুর এত বড় হয়ে ওঠেনি।
কয়েক ঘর ছিল মাত্র এ গ্রামে। সেদিনও যেন আকাশে একই রকম কালো মেঘ জমেছিল। বিরামপুরে ঢোকার আগে একটা ভাঙা বাড়ি পড়ে থাকতে দেখবে। সেই বাড়িতে তখন ছিল এক ঘর বসতি। সে বাড়ির যে কর্তা, তার নাম ছিল হরিহর, আর তার বউয়ের নাম ছিল টগর। টগর ছিল রূপে যেমন লক্ষ্মী, তেমনই গুণে সরস্বতী। কিন্তু হরিহরের মতো ছেলের ঘরে যে টগরের মতো বউ কী করে জুটল, তা গ্রামের কেউই ভালো চোখে দেখত না। তখন আমার বয়স কত বা, ওই 12 কি 13 হবে। একদিন সকালের দিকে শোনা গেল হরিহরের বাড়িতে রাতের বেলা আগুন লেগেছে। সেই আগুনে পুড়ে গেছে টগর। আগুন লাগার পরে কোনো রকমে হরিহর ঘরের বাইরে বেরিয়ে আসতে পেরেছিল বলে বেঁচে গিয়েছিল। আশেপাশের লোকেরা ছুটে গিয়েছিল বটে, কিন্তু তারা কিছুই করতে পারেনি। আকাশ কাঁপিয়ে বৃষ্টি নেমেছিল খানিকক্ষণ পরে। সেই বৃষ্টিতে ঘরের সমস্ত আগুন নিভে গেলেও ততক্ষণে সব কিছু পুড়ে শেষ হয়ে গেছে। টগরের মৃতদেহটা ঘরের পুড়ে যাওয়া ধ্বংসস্তূপের একপাশে পড়েছিল। সে মৃতদেহ যারা দেখেছে তারা ভয়ে কয়েকদিন ভালো করে ঘুমোতে পারেনি। আগুনে পুড়ে টগরের গোটা শরীরের মাংস কালো হয়ে গেছে। কোথাও কোথাও মাংস গলে গলে ঝলসে যাওয়ার কারণে হাড় বেরিয়ে এসেছে। তার মুখের এক পাশটা বীভৎসভাবে পুড়ে গিয়েছিল। সেখানে রক্ত জমাট বেঁধে কালচে রং নিয়েছিল। তবে তার চোখ দুটো আগুনে পুড়ে যায়নি। ধ্বংসস্তূপের মধ্যে পড়ে থাকা মৃতদেহের দুটো চোখ যেন তাকিয়েছিল কারোর দিকে। আর অদ্ভুতভাবে টগরের একটা হাত সামনের দিকে বার করা ছিল। সেই হাতটা দিয়ে সে কিছু একটা যেন ধরতে চেয়েছিল। এমন বীভৎস ঘটনা কিন্তু গ্রামের মানুষ খুব বেশি দিন মনে রাখেনি। টগরকে গ্রামের শ্মশানে পুড়িয়ে দেওয়া হয়। তারপর হরিহরও কেমন যেন পাগল হয়ে যায়। এই গ্রামের আশেপাশেই হরিহর পাগল হয়ে ঘুরে বেড়াতো। তার মাথায় লম্বা চুল, মুখে লম্বা দাড়ি, গোটা শরীর উলঙ্গ, গায়ে এখানে ওখানে ক্ষত চিহ্ন, সর্বাঙ্গে মাটি ধুলো মাখা অবস্থায় সে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতো। একদিন রাতে প্রবল বৃষ্টি হয়, আর তারপর দিন সকালে হরিহরের মৃতদেহটা গ্রামের রাস্তায় উপড়ে পড়েছিল। দেখে মনে হয় যেন তার মাথাটা কেউ যেন রাস্তায় জমা জলে কাদার মধ্যে চেপে ধরেছিল, তাই শ্বাস রোধ হয়ে সে মারা গেছে। অদ্ভুতভাবে তার দুটো হাত দুপাশে ছড়ানো ছিল। পা দুটো ছিল একদম টান টান, যেন পরম নিশ্চিন্তে ঘুমিয়ে রয়েছে জল কাদার উপরে। তারপর থেকেই এই গ্রামে নেমে আসে সেই অভিশাপ। এই গ্রামে যেদিন রাতের বেলা প্রবল বৃষ্টি নামে, সেদিন এই গ্রামের পথে পথে ঘুরে বেড়ায় কেউ একজন। গ্রামের পথে একা কাউকে পেলেই তাকে ওই জল কাদায় ডুবিয়ে মারবে সে। শুধু মৃত্যু নয়, সে মৃত্যু হয় বীভৎস। মৃতদেহের দুটো চোখ বিস্ফারিত হয়ে থাকে, নাকে মুখে জল কাদা ঢুকে থাকে। প্রবল কষ্টে ও ভয়ঙ্করভাবে মারা যায় এক একটা মানুষ। এক একটা মৃতদেহ তো এমনভাবে থাকে যেন গোটা শরীরটা মোচড় দিয়ে সে পিছনে ঘুরিয়ে দিতে চেয়েছিল, আর সেই মোচড় দেওয়ার জন্য তার ঘাড়ের একটা হাড় পর্যন্ত ভেঙে গিয়েছিল। গ্রামের মানুষ প্রথমে ব্যাপারটা বুঝতে পারেনি। তারপর বুঝতে পারে যেদিন রাতে বৃষ্টি হয় সেদিন বিরামপুরের আশেপাশে ঘুরে বেড়ায় কেউ একজন। তারপর থেকে আকাশে কালো মেঘ জমলেই গ্রামের মানুষ ভয়ে অন্ধকার নামার পরেই ঘরের ভিতরে ঢুকে পড়ে। এই যে আজ মেঘ জমেছে, তোমরা বলছো বৃষ্টি হবে। যদি বৃষ্টি হয় তাহলে সেদিন রাতের কাউকে আর গ্রামের বাইরে দেখতে পাবে না। গ্রামের ঘর বাড়ির কারোর দরজা খোলা দেখতে পাবে না। সে রাস্তায় কাউকে না পেলে গ্রামের মানুষের দরজায় এসে ধাক্কা দেয় আর চিৎকার করে বলে, শুনছো? কেউ আছো? একটু জল দাও না গো, একটু জল। গোটা শরীর জ্বলে যাচ্ছে যে, দাও না একটু জল।
মতিলাল এতগুলো কথা একটানা বলে তাকালো বিপুলের দিকে। বিপুল বলে উঠল, তার মানে খুড়ো তুমি বলতে চাইছো ওই মেয়েটি মানে টগর এখনো বৃষ্টির রাতে গ্রামের রাস্তায় ঘুরে বেড়ায়? সত্যি মিথ্যা তার কিছুই আমি জানি না বাবা, তবে আজ পর্যন্ত এত বয়স হলো আমার, এত বছরে যেদিন রাতের বেলা বৃষ্টি হয়েছে সেদিন কিন্তু গ্রামের পথে পথে ঘুরে বেরিয়েছে কেউ। এ বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। তবে এখন আর কেউ বৃষ্টির রাতে বাড়ির বাইরে যায় না, একমাত্র অজানা লোক ছাড়া। তাই বিপদও সেভাবে কারোর হয় না। তোদেরও সাবধান করে দিচ্ছি, মনের ভুলেও ও কাজ করবি না, আর রাতের বেলা কোনোভাবেই ওই বাড়ির কাছে যাবি না। ধনঞ্জয় কিছু বলল না, কিন্তু মনে মনে বেশ একটা কৌতূহল বোধ করল। ব্যাপারটা দেখা দরকার। এমন একটা অদ্ভুত কথা যে সহজে শোনা যায় না বিরামপুরে এসে, তাহলে তাদের খুব একটা ক্ষতি হয়নি। মাছ ধরা না হোক, এমন একটা ভূতের বাড়ির তো খোঁজ পাওয়া গেল। সেদিন রাত্রেই বৃষ্টি শুরু হলো। বৃষ্টি শুরু হতেই মতিলাল কেমন যেন ভয়ে কুঁকড়ে গেল। বিপুল আর ধনঞ্জয় সন্ধ্যের দিকে বাড়ির বাইরে বেরিয়েছিল। দেখতে পেয়েছিল গ্রামের সকলেই নিজের বাড়ির মধ্যে ঢুকে রয়েছে, কেউ বাইরে বেরোতে চাইছে না। অথচ দুদিন আগেও যখন তারা এই গ্রামে প্রথম দিন এসেছে, সন্ধ্যের পরেও গ্রামের পথে পথে মানুষজন দেখেছে। বিরামপুরে থাকা মানুষের সংখ্যা খুব কম নয়, কিন্তু অদ্ভুত কোনো একটা ভয়ে গ্রামের মানুষেরা সবাই বাড়ির ভেতরে ঢুকে পড়েছে। আচ্ছা ধনঞ্জয়, তোর কি সত্যি মনে হয় গ্রামের মানুষরা যে কারণে ভয় পাচ্ছে তেমনটা কি সত্যি হয়? সত্যি মিথ্যে আমি কিছুই জানি না, তবে গ্রামের এত লোকেরা যখন ভয় পাচ্ছে তখন নিশ্চয়ই কোনো একটা ব্যাপার আছে। আমার কিন্তু কেমন কৌতূহল হচ্ছে। একবার যাবি ওই ভাঙা বাড়িটার কাছে? কৌতূহল যে আমারও হচ্ছে না তা নয়, কিন্তু একটা ব্যাপার লক্ষ্য করে দেখেছিস? যেদিন আমরা এখানে এলাম সেদিন সন্ধে আর আজ এই সন্ধ্যের মধ্যে কেমন একটা পার্থক্য রয়েছে। চারপাশটা কেমন যেন নির্জন হয়ে গেছে, যেন মনে হচ্ছে আমরা যে গ্রামে দাঁড়িয়ে রয়েছি সেখানে কোথাও কেউ নেই। বিপুলের কথাটা ধনঞ্জয়েরও মনে লাগে। হাঁটতে হাঁটতে থমকে দাঁড়ায় ওরা দুজন। চারপাশে অন্ধকারে বাড়িগুলো কেমন যেন ভূতের মতো দাঁড়িয়ে রয়েছে, কোথাও কেউ নেই। গোটা আকাশ কালো মেঘে ঢেকে রয়েছে। একটা ঠান্ডা হাওয়া মাঝে মাঝে ওদের গায়ে এসে ঝাপটা মারছে। একটু পরেই বৃষ্টি যে আসবে তার পূর্বাভাস ওরা পেয়েছে, তাই তাড়াতাড়ি বাড়ির দিকে পা চালায় ওরা। বাড়ির একদম কাছে এসে যখন পড়েছে তখন কয়েক ফোঁটা বৃষ্টি ওদের গায়ে এসে পড়ে। কোনো এক অজানা ভয়ে ওরা দুজন তাড়াতাড়ি ওঠে বাড়ির দাওয়ার ওপরে, আর তারপরেই ঝমঝম শব্দে বৃষ্টি এসে পড়ে। ঘরের ভেতরে থাকা মতিলাল চিৎকার করে বলে ওঠে, কে বাইরে? কে গো? কার পায়ের শব্দ? খুড়ো, আমি বিপুল। আমি আর ধনঞ্জয় বাইরে বেরিয়েছিলাম, এই এখন ঢুকছি। মতিলালের গলায় কেমন যেন ভয় মিশে আছে। সে বলে, বাইরে বৃষ্টি শুরু হয়েছে, তোরা এক্ষুনি ঘরে আয়, এক্ষুনি ঘরে আয় বলছি। ঘরের মধ্যে ঢুকে ওরা দেখে ঘরের মাঝখানে একটা হ্যারিকেন জ্বলছে। মতিলাল বিছানার একপাশে বসে কেমন যেন ভয়ার্ত চোখে তাকিয়ে রয়েছে দরজার দিকে। ওরা ঢুকতেই বলে ওঠে, তাড়াতাড়ি দরজা বন্ধ করে দে, তাড়াতাড়ি দরজা বন্ধ করে দে, না হলে সে এসে পড়বে। একটা প্রবল ভয় যেন ওদের দুজনকেও স্পর্শ করতে আরম্ভ করে। দরজা বন্ধ করে দিয়ে বিছানার উপর বসে থাকে ওরা। বেশ কিছুক্ষণ কেটে যাওয়ার পরেও মতিলাল শান্ত স্বরে বলে, আমার তো একটাই ঘর বাবা, তোরা ওই হাঁড়িতে রাখা কিছু মুখে দিয়ে বিছানায় শুয়ে পড়, বুঝলি? আমি এই ঘরের নিচটায় মাদুরের উপর শুচ্ছি, কেমন? আচ্ছা খুড়ো। ওসবে ওদের কোনো অসুবিধে ছিল না। ওরা জামা কাপড় বদলে সামান্য কিছু খেয়ে নিয়ে বিছানায় শুয়ে পড়ল। বাইরে জোরে বৃষ্টি শুরু হয়েছে, মাঝে মাঝে মেঘের গর্জন। তবুও ওদের মনের মধ্যে একটা কৌতূহলের বিদ্যুৎ যেন বারবার ঝলসে উঠছিল।
বেশ রাত্রের দিকে একটা ধাক্কায় ঘুম ভেঙে যায় বিপুলের। ধর্মড় করে বিছানায় উঠে বসতে যেতেই কে যেন তার মুখের কাজটা চেপে ধরে। তারপর চাপা স্বরে ধনঞ্জয় বলে, একদম শব্দ করবি না, খুড়ো যেন বুঝতে না পারে। এইমাত্র বিছানা থেকে উঠে একটা অসহ্য ব্যাপার দেখেছি। বিপুল বিছানা থেকে উঠে পড়ে। ধনঞ্জয়ের গায়ে ততক্ষণে গেঞ্জিটা চাপিয়ে নিয়েছে। বিপুলও তার দেখা দেখি বিছানার একপাশে রাখা জামাটা গায়ে গলিয়ে নিয়ে ধনঞ্জয়ের পিছু পিছু এসে দাঁড়ায় দরজার কাছে। তারপর দরজার একটা ফাঁকে চোখ রাখতে রাখতে ধনঞ্জয় বলে, এই ফাঁক দিয়ে অন্ধকারের বাইরে তাকিয়েছিলাম। সত্যি যেন মনে হলো বাইরে কেউ একজন রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে সামনের দিকে এগিয়ে গেল। আর ঠিক যেমন খুড়ো বলেছিল তেমনি একটা মেয়েলি গলায় চিৎকার শুনতে পেলাম। কথাটা শুনেই বিপুলের গোটা শরীরটা কেমন যেন ধক করে ওঠে। মতিলাল যখন তাদের এই সমস্ত গল্প বলছিল তখন তারা বিশ্বাস করতে পারেনি, কিন্তু ধনঞ্জয় তো মিথ্যে কথা বলবে না। তাই সেও দরজার কাছে এসে দরজার গায়ে চোখ লাগায়। ঠিক তখনই ওদের মনে হয় দাওয়ার ঠিক কাছটায় একটা কালো অন্ধকার মতো কে যেন এসে দাঁড়িয়েছে। আকাশে বিদ্যুৎটা একবার চমকে ওঠে। ঠিক তখনই বিদ্যুতের আলোয় ওরা দেখতে পায় যে এসে দাঁড়িয়েছে তার গোটা শরীরটা কেমন যেন কালো, তবে তার উজ্জ্বল দুটো সাদা চোখ ওরা স্পষ্ট দেখতে পাচ্ছে। আর তার মুখের দাঁতগুলো কেমন যেন হিংস্রভাবে বাইরের দিকে বেরিয়ে রয়েছে। ঠিক তখনই মেইলি গলায় কেউ যেন বলে ওঠে, ওগো, শুনছো? কেউ আছো? একটু জল দাও না গো, একটু জল। গোটা শরীর জ্বলে যাচ্ছে যে, দাও না একটু জল। দরজায় চোখ লাগিয়ে রাখতে থাকা দুইজন কেমন যেন ভয়ে ছিটকে আসে ঘরের ভেতরে। বাইরে থেকে ঠিক তখনই একটা হাসির শব্দ শোনা যায়। এদিকে মতিলাল কিন্তু কিছুই বুঝতে পারেনি। তার বয়স হয়েছে, একবার ঘুমিয়ে পড়লে তার ঘুম সহজে ভাঙে না। মাটির ওপর হুমড়ি খেয়ে বসে থাকা ধনঞ্জয় এবার বলে ওঠে, আমার কিন্তু একটা ব্যাপার মনে হচ্ছে বিপুল। আমার মনে হয় এই গ্রামেরই কেউ মানুষদের ভয় দেখানোর জন্য এই কাজটা করছে। একবার বাইরে গিয়ে ব্যাপারটা দেখবি? তুই কি পাগল হয়েছিস নাকি? এত রাতে বাড়ির বাইরে যাব, আর আর যদি সত্যিই কিছু থাকে তাহলে? তুইও গ্রামের বোকা মানুষদের কথা বিশ্বাস করতে শুরু করলি নাকি? আরে ওসব কিছু নয়, এসব মানুষের মনের ভুল। তাহলে একটু আগে ঘরের বাইরে আমরা যাকে দেখতে পেলাম আর যার গলা শুনতে পেলাম, সেটা কি? ধনঞ্জয় একটু ইতস্তত করে বলে, আমিও তো সেটাই ভাবছি। এমন নয় তো, আসলে আমরা ওসব নিয়ে ভাবছিলাম বলেই আমরা দুজনে এমন কিছু দেখে ফেলেছি। ব্যাপারটা চোখের ভুলও তো হতে পারে, কিংবা শোনার ভুল। ধনঞ্জয় আর অপেক্ষা করে না, দরজাটা একটানে খুলে ফেলে। খুলতেই দেখে বাইরের ঝমঝম বৃষ্টির শব্দটা আরো ভালোভাবে শোনা যাচ্ছে। বিপুল চিৎকার করতে পারে না, কারণ মতিলাল উঠে পড়তে পারে। বিপুল এক পা এগিয়ে দরজার কাছে এসে ধনঞ্জয়ের একটা হাত টেনে ধরে বলে, অতিরিক্ত সাহস ভালো নয় ধনঞ্জয়। আমরা না হয় কাল সকালে একবার ওই ভাঙা বাড়িটার কাছে গিয়ে দেখব, কিন্তু এখন আর তুই যাস না কোথাও। মনে নেই খুঁড়ো কি বলেছিল, যদি কিছু বিপদ হয় তুই যাস না। ধনঞ্জয় বিপুলের কথাগুলো কানে শুনলেও মুখে কিছু বলল না। ঘরের দাওয়ার একপাশে চুপ করে দাঁড়িয়ে বাইরে অন্ধকারে এক দৃষ্টিতে বৃষ্টির দিকে তাকিয়ে থাকে। তারপর এক সময় ঘরে ঢুকে দরজা বন্ধ করে কোনো কথা না বলেই ওরা দুজনে শুয়ে পড়ে। ভাঙা বাড়িটার বাইরে দাঁড়িয়ে ওরা দুজনে অবাক হয়ে তাকিয়ে থাকে। বাড়িটার গায়ে পোড়া দাগ লেগে রয়েছে। মাটির বাড়ি, তবে আগুনে পুড়ে কেমন যেন কালচে হয়ে গেছে মাটির দেওয়ালগুলো। মাথার ছাদটা ভাঙা, পাশাপাশি দুখানা ঘর। দিনের বেলা এদিকটায় আসা সম্ভব ছিল না বলে
ওরা সন্ধেবেলা এসেছে। ওদের হাতে টর্চ রয়েছে। ভাঙা বাড়ির মধ্যে কোনো রকমে ঢুকতেই বুঝতে পারল বাড়ির মেঝেতে গাছের জঙ্গল হয়ে গেছে। এখানে সাপখোপ শিয়াল থাকাটা অদ্ভুত নয়। ওরা ঘরের ভেতরে ঢুকে এদিক ওদিক দেখে চলছিল। সন্ধে পেরিয়ে আস্তে আস্তে রাত নামতে শুরু করেছিল। ওরা এতটাই বিভোর হয়ে ঘরের মধ্যে ঘুরে বেড়াচ্ছিল যে কোথা দিয়ে সময় কেটে গেছে তা বুঝতে পারেনি। একটু পরেই একটা পোড়া গন্ধ ওদের নাকে আসতে শুরু করে। ওরা ভাঙা ঘরটা থেকে বেরিয়ে পাশের ঘরের দিকে যাবে, এমন সময় দুফোঁটা বৃষ্টির জল ওদের গায়ে এসে লাগে। বৃষ্টি পড়তে শুরু করেছে দেখে বিপুল কেমন যেন ভয় পেয়ে যায়। হাতের টর্চ জ্বালাতে গিয়ে দেখতে পায় হাতের টর্চ আর জ্বলছে না। ঠিক তখনই পাশের ঘর থেকে একটা মেয়েলি গলায় চিৎকার ভেসে আসে আগের রাতের সেই পুরনো কণ্ঠস্বর। ওগো, শুনছো? কেউ আছো? একটু জল দাও না গো, একটু জল। গোটা শরীর জ্বলে যাচ্ছে যে, দাও না একটু জল। কথাটা কানে যেতেই বিপুলের গোটা শরীরে যেন একটা বরফের স্রোত নেমে গেল। ধনঞ্জয় অপেক্ষা না করে ওই ঘর থেকে বেরিয়ে পাশের ঘরে ঢুকে পড়ে। অন্ধকারে ঘরের ভেতরটা ভালোভাবে দেখা যায় না। ধনঞ্জয় ঘরের ভেতরে ঢুকতেই বিপুলের মনে হলো তার ঠিক পেছনে কেউ যেন এসে দাঁড়িয়েছে। মাংস পোড়ার একটা তীব্র বিশ্রী গন্ধ তার নাকে এসে ঝাপটা মারতে শুরু করেছে। পেছনের দিকে তাকাতেই বিপুল যা দেখতে পায় তাতে তার পা পাথরের মতো শক্ত হয়ে যায়। তার ঠিক পেছনে এসে দাঁড়িয়েছে একটা আগুনে পুড়তে থাকা মেয়ে মানুষ। তার গোটা শরীর আগুনে জ্বলে যাচ্ছে। আগুনে জ্বলতে জ্বলতে মুখ আর গা থেকে গলে গলে পড়ছে মাংস আর রক্তের দলা। সেই অবস্থাতেই সে একটা হাত সামনের দিকে বাড়িয়ে দিয়ে বলে চলেছে, ওগো, শুনছো? কেউ আছো? একটু জল দাও না গো, একটু জল। গোটা শরীর জ্বলে যাচ্ছে যে, দাও না একটু জল। ভয়ে আতঙ্কে বিপুল একটা চিৎকার করে সেই ঘর থেকে বাইরে বেরিয়ে যাওয়ার চেষ্টা করতে থাকে। তারপর কোনো একটা কিছু পায়ে লেগে সে মাটিতে ছিটকে পড়ে। আর তখনই পাশের ঘর থেকে ধনঞ্জয়ের চিৎকার শোনা যায়। বিপুল সামনে তাকিয়ে দেখে আগুনে পুড়তে থাকা সেই মেয়ে মানুষটা তখন আর সেখানে নেই। কোথায় গেল মেয়েটা? পাশের ঘরে ধনঞ্জয়ের চিৎকার শোনা যাচ্ছে, কিন্তু এ কি? সাথে সাথে একটা মেয়েলি গলায় হাসিও শোনা যাচ্ছে। বিপুল চারপাশে তাকিয়ে দেখে চারপাশটা কেমন যেন ঘন অন্ধকারে ঢেকে যাচ্ছে। তার মধ্যে প্রবল বৃষ্টি হয়েই চলেছে। কিন্তু এত অন্ধকার হওয়ার তো কথা ছিল না। বিপুল কোনো রকমে মাটি থেকে উঠে দাঁড়িয়ে ছুটতে শুরু করে মতিলালের বাড়ির উদ্দেশ্যে। ওদিকে ধনঞ্জয় তখন পড়েছে মহা বিপদে। মাটির ওপর হুমড়ি খেয়ে অনেকক্ষণ আগেই পড়েছিল ধনঞ্জয়। এবার সে দেখতে পেয়েছে তার ঠিক সামনে এসে দাঁড়িয়েছে সেই আগুনে পুড়তে থাকা মেয়ে মানুষটা। তার একটা হাত ধনঞ্জয়ের একদম মুখের কাছে। প্রবল বৃষ্টি এসে ধনঞ্জয়কে ভিজিয়ে দিচ্ছে, কিন্তু ওই মেয়ে মানুষটার গায়ের আগুনকে যেন স্পর্শ করতে পারছে না প্রবল বৃষ্টির জল। বৃষ্টিতে গোটা ঘরের মেঝেটা কেমন কাদা হয়ে এসেছে। ধনঞ্জয় উঠে দাঁড়িয়ে সরতে যেতেই সেই আগুনে পুড়তে থাকা মেয়ে মানুষের একটা হাত তার গলা স্পর্শ করে, আর সাথে সাথেই তার শরীরের আগুনটা নিভে যায়।
ধনঞ্জয় অন্ধকারের মধ্যেও বুঝতে পারে যে এসে দাঁড়িয়েছে তার লাল দুটো চোখ তাকেই নিরীক্ষণ করছে। মাংস পোড়ার গন্ধের সাথে তার গোটা শরীরে হাড় পর্যন্ত দেখা যাচ্ছে। কোনো একটা অদ্ভুত উপায়ে ধনঞ্জয় সেই হাত ছাড়ানোর চেষ্টা করে তার দুটো হাত দিয়ে, কিন্তু প্রাণপণে চেষ্টা করেও কোনো লাভ হবে না। কিন্তু সেই লিকলিকে হাতটা ধরতেই কেমন যেন তার হাতে একগাদা পোড়া পোড়া মাংস আর রক্ত লেগে গেল। আতঙ্কে ধনঞ্জয় চিৎকার করে উঠে হাত সরিয়ে নেয়। ঘৃণা, ভয়ে, আতঙ্কে সে যেন ভেবে উঠতে পারে না কি করা উচিত। ঠিক তখনই সেই হাড়ের মতো লিকলিকে হাতটা তার মাথাটা চেপে ধরতে থাকে ঘরের মধ্যে জমে যাওয়া জল কাদার মধ্যে। ধনঞ্জয় বুঝতে পারে সেই শক্তিকে ছাড়িয়ে বেঁচে ফেরার ক্ষমতা তার নেই। তার মুখ থেকে কোনো চিৎকার বেরিয়ে আসার আগেই তার মাথাটা গিয়ে পড়ে ঘরের মেঝের মধ্যে। মেঝের মধ্যে কোনো একটা গাছের শিকড় বোধ হয় উঠেছিল। প্রবলভাবে মাথাটা মাটিতে গিয়ে পড়ায় শিকড়টা ঢুকে যায় ধনঞ্জয়ের চোখে। ধনঞ্জয়ের মুখ থেকে চিৎকারটা বের হতেই সে বুঝতে পারে তার মুখে এসে লাগতে শুরু করেছে জল কাদা। এবার আরও একটা ব্যাপার ধনঞ্জয় বুঝতে পারে। এতক্ষণ একটা হাত দিয়ে তাকে মাটির সাথে চেপে ধরে রেখেছিল সেই বিভৎস মূর্তিটা এবার তার একটা পা তুলে দেয় ধনঞ্জয়ের ঠিক মাথার কাছে। পায়ের চাপে মাথাটা যেন মাটির সাথে মিশিয়ে ফেলার চেষ্টা করছে সে, আর তার সাথে একটা খিলখিলে হাসিতে চারপাশটা ভরে গেছে। ধনঞ্জয়ের বারবার মনে হতে থাকে বিপুলের কথা না শুনে আজ সন্ধ্যের পর এখানে এসে সে বড় ভুল করেছে। মতিলাল খুড়ো তাদের বারবার এই ভাঙা বাড়িতে আসতে বারণ করেছিল, আর তারা কিনা স্বয়ং মৃত্যুকে ডেকে আনার জন্য অন্ধকার নেমে আসার পরে এই বাড়িটাতে এসেছে। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। ধনঞ্জয়ের দুটো হাত পা ছটফট করতে শুরু করেছে। তার নাকে মুখে ঢুকতে শুরু করে কাঁদা জল। গাছের শেকড়টা চোখের মধ্যে ঢুকে কেমন যেন চোখটাকে উপড়ে ফেলেছে প্রায়। প্রচণ্ড যন্ত্রণায় তীব্র চিৎকার করে ওঠেও। এবার হঠাৎই একটা হ্যাচকা টানে তার মাথাটা মাটি থেকে উপরের দিকে উঠে যায়। সঙ্গে সঙ্গে ধনঞ্জয় বুঝতে পারে তার চোখটা অক্ষিকোঠর থেকে বেরিয়ে পড়েছে শিকড়ের সাথেই, আর ক্ষতস্থান থেকে রক্তের ধারা বয়ে যাচ্ছে। ধনঞ্জয়ের মুখে কাদামাটি থাকার জন্য তার চিৎকারটা বাইরে বেরিয়ে আসতে পারে না। কোনোভাবে কাদামাটি ঢুকে গিয়েছিল তার গলার মধ্যে। তার গোটা শরীরটা এক হাত দিয়ে তুলে ধরে সেই বিভৎস মূর্তি তাকে ছুঁড়ে ফেলে দেয় ঘরের এক পাশে, যেখানে আরো বেশি কাদা রয়েছে। চোখের যন্ত্রণা, শরীরের ব্যথা আর এই সমস্ত কিছু মিলিয়ে ধনঞ্জয়ের চোখ থেকে জল নেমে আসতে শুরু করে। তবুও সেখান থেকে পালাবার একটা শেষ চেষ্টা করে সে। আর তখনই একটা কঙ্কালসার পা যেন তার গলার কাছটা চেপে ধরে ঘরের এক কোণে জমে থাকা বেশি জলে তার মাথা পর্যন্ত ডুবিয়ে রাখে। ছটফট করতে করতে একসময় ধনঞ্জয়ের সারা শরীরটা শান্ত হয়ে যায়। তার হাতগুলো নেমে এসে পড়ে যায় ভেজা মাটির উপরে। জমা জলের মধ্যে একটা বুদবুদ শান্ত হয়ে যায়। ঠিক তখনই আকাশ বাতাস কাঁপিয়ে একবার বিদ্যুৎ চমকায়, আর সেই বিদ্যুতের আলোতে দেখা যায় তখনও একটা অর্ধদগ্ধ নারী কঙ্কাল ধনঞ্জয়ের গলার কাছটা পা দিয়ে চেপে ধরে রেখেছে জলের মধ্যে। বিপুল বুঝতে পেরেছিল ওই বাড়িতে থাকলে সে আর বাঁচতে পারবে না, তাই সে বৃষ্টির মধ্যেই ছুটতে ছুটতে বেরিয়ে পড়েছিল। ভেবেছিল মতিলালের বাড়ি পর্যন্ত পৌঁছতে পারলে বোধহয় সে প্রাণে বেঁচে যাবে, কিন্তু পথে এতটাই ভয় পেয়েছিল
যে পাশের একটা বাড়ির দরজায় গিয়ে ধাক্কা দিতে চিৎকার করে বলতে লাগলো, বাঁচাও, বাঁচাও আমায়, বাঁচাও, একবার দরজা খোলো, একবার দরজা খোলো, বাঁচাও, বাঁচাও আমায়, একবার দরজা খোলো, দরজা খোলো একবার। সে বাড়িতে যারা ছিল তারা ভয়ে আরো জড়সড় হয়ে বসল। ঘরের ভেতর থেকে কেউ একজন চিৎকার করে বলে উঠল, চলে যা, চলে যা এখান থেকে, চলে যা, আমাদের এখানে আসিস না, চলে যা। ঘরের ভেতরে থাকা লোকেরা কি ভেবেছিল তা বিপুল বুঝতে পারল না। সেখান থেকে বেরিয়ে এসে আবার ছুটতে লাগলো গ্রামের পথ ধরে। অনেকটা হেঁটে আসার পরে জল কাদায় তার পাটা ক্লান্ত হয়ে পড়ল। টাল সামলাতে না পেরে ছিটকে গিয়ে পড়ল মাটির ওপরে। এদিকে মতিলাল বুঝতে পেরেছিল ওরা দুজন এখনো ফিরে আসেনি। তার মধ্যে আবার বৃষ্টি শুরু হয়েছে। বারবার তার মন কুড়াচ্ছিল, তাহলে ওরা দুজন কি সেই ভাঙা বাড়িতে গেল নাকি? শহরের ছেলেগুলোর সাহস বেশি, কোনো কথাই বিশ্বাস করতে চায় না। যদি তেমনটাই হয় তাহলে তো বড় বিপদ হয়ে যাবে। মতিলাল হেরিকেনটা নিয়ে বাড়ির দাওয়ার কাছে এসে দাঁড়ালো, কিন্তু বাইরে তুমুল বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির মধ্যে তার পক্ষেও বাইরে বেরিয়ে ওদেরকে খোঁজার মতো ক্ষমতা নেই। অসহায়ের মতো দাওয়ার উপরে বসে মতিলাল আক্ষেপ করে বলতে লাগলো, তোরা শুনলি না আমার কথা? কেন শুনলি না আমার কথা? আমার কথা শুনলে তোদের আজ এই বিপদ হতো না। ভালোই ভালোই ফিরে আয় বাবারা, তারপর কাল সকালে এই গ্রাম ছেড়ে চলে যা। এই গ্রাম অভিশপ্ত। মাটিতে ছিটকে পড়া মাত্রই বিপুল কিন্তু উঠে দাঁড়িয়ে আরেকটু সামনের দিকে যাওয়ার চেষ্টা করতেই বুঝতে পারল তার পাটাকে কে যেন টেনে ধরেছে। ভয়ে ভয়ে একবার পেছনের দিকে তাকাতেই দেখতে পেল একটা কালো ছায়া মূর্তি যেন তার পা চেপে ধরে রেখেছে। তার হাত থেকে পাটা এক ঝটকায় ছাড়াতে গিয়ে বিপুল বুঝতে পারল তার হাত থেকে নিজের পাটা ছাড়ানোর ক্ষমতা তার নেই। ভয়ে আতঙ্কে পাগলের মতো বিপুল প্রায় কাঁদতে কাঁদতে বলল, ছেড়ে দাও, ছেড়ে দাও আমায়, দোহাই তোমার, আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, আমায় কেন মারতে চাইছো? আমায় ছেড়ে দাও। তুই করিসনি ঠিকই, কিন্তু তোর মতো একজন পুরুষ মানুষ যে আমার ক্ষতি করেছে, আমায় আগুন দিয়ে পুড়িয়ে মেরেছে। সেদিন বৃষ্টি এসেও আমায় বাঁচানোর চেষ্টা করেছিল, কিন্তু পারেনি। তাই আমি বৃষ্টির রাতে আবার ফিরে আসবো, আবার। আর সেদিন গ্রামের রাস্তায় যে পুরুষ মানুষকে পাবো তাকে খুন করব। বিপুল বুঝতে পারে তার দুটো পা ধরে কেউ যেন তাকে টেনে হ্যাঁচড়াতে নিয়ে যাচ্ছে কোথাও। বিপুল দুটো হাত দিয়ে মাটি খামচে ধরার চেষ্টা করে। মাটিতে থাকা কাকড়ে তার নখ লেগে একটা নখ উল্টে যায় পর্যন্ত, কিন্তু সে টান আর কোনো মতেই কমে না। সেই ছায়ামূর্তি বিপুলকে টেনে নিয়ে গিয়ে ফেলে গ্রামের রাস্তায় একটা নিচু মতো জায়গায়, যেখানে গ্রামের রাস্তার একটু পাশেই খানিকটা জল জমে রয়েছে। জলের মধ্যে ঝপাত করে পড়তেই বিপুলের গোটা শরীরটা সেখানে ডুবে যায়। তারপর আবার কোনো রকমে উঠে সে সেখান থেকে পালাবার চেষ্টা করতেই বুঝতে পারে একটা হাত এসে চেপে ধরেছে তার ঘাড়ের কাছটা। বিপুলের গোটা শরীরটা জলের বাইরে এসে পড়েছিল, কিন্তু ঘাড়টা চেপে ধরে তার মাথাটা জলের মধ্যে চেপে দেয় সেই ছায়ামূর্তি। অস্পষ্টভাবে বিপুল কিছু বলার চেষ্টা করে, কিন্তু সেই ফাঁকে তার মুখ আর নাকের ফুটো দিয়ে ক্রমাগত জল ঢুকতে শুরু করে। তার দুটো পা আর হাত কাদামাটির উপর নিষ্ফল অগ্রাসে হাত রাতে শুরু করে। হয়তো কিছু খোঁজার চেষ্টা করছিল। নিজেকে বাঁচানোর শেষ অস্ত্রটুকু সে প্রয়োগ করে, কিন্তু দুর্ভাগ্যবশত সে বিফল হয়। একসময় দেখতে দেখতে তার নিঃশ্বাসের বেগ ক্রমশ কমে আসে। তার হাত পায়ের ঝটপটানি কমে আস্তে আস্তে
কেমন যেন নিথর হয়ে যায় তার গোটা শরীরটা। ঠিক তখনই সেই ছায়ামূর্তি একবার বীভৎসভাবে হেসে ওঠে, আর তার হাসিতে আশেপাশের কয়েকটা বাড়িতে বসে থাকা লোকেরা যেন আরো ভয় পেয়ে যায়। মতিলাল নিজের দাওয়ার উপরে বসেছিল। একটা ছায়ামূর্তিকে তার বাড়ির বাইরের দিকে অস্পষ্টভাবে দেখতে পাচ্ছিল। সে হেরিকেনের আলোয় একবার মনে করে সেটা বিপুল কিংবা ধনঞ্জয়, তাই বলে, তোরা এসেছিস বাবা, সেই কখন থেকে তোদের জন্য অপেক্ষা। মতিলাল আরো কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই একটা পোড়া গন্ধ পায় সে, আর বুঝতে পারে যে এসেছে সে বিপুল কিংবা ধনঞ্জয় নয়, সে হচ্ছে সেই মৃত্যু বিভীষিকা। তাড়াতাড়ি হেরিকেনটা বাইরে রেখেই মতিলাল খুঁড়ো ঢুকে পড়ে ঘরের ভেতরে। তারপর সশব্দে দরজাটা বন্ধ করে দেয়। ঘরের ভেতরে থেকেই মতিলাল বুঝতে পারে সেই ছায়ামূর্তি তার একদম দাওয়ার কাছে এসে দাঁড়িয়েছে। তারপর বলছে, ওগো, কেউ আছো? একটু জল দাও না গো, একটু জল, গোটা শরীর জ্বলে যাচ্ছে যে, দাও না একটু জল। মতিলাল ঘরের ভেতরে বসে ঠকঠক করে কাঁপতে থাকে, আর বুঝতে পারে ধনঞ্জয় আর বিপুলকে দেখার মতো ভাগ্য তার আর কোনো দিনও হবে না। কে জানে রাস্তার কোন জমা জল কিংবা কাদার মধ্যে তারা মুখ গুজে পড়ে রয়েছে। তাদের হাত পা দুটো আজ রাতে কখন যেন নিস্তব্ধ হয়ে গেছে। মতিলাল আর নিজেকে ধরে রাখতে পারে না, কাঁদতে কাঁদতে বলে ওঠে, ওরে ওরে, তুই চলে যা আমাদের এই গ্রাম ছেড়ে। আমাদের একটু ভালোভাবে বাঁচতে দে। এভাবে প্রতিদিন ভয়ে ভয়ে আমরা আর কতদিন বাঁচবো রে মুখ পুরি। মানুষ যখন প্রচণ্ড ভয় পায় তখন হঠাৎ করেই কেমন যেন সাহসী হয়ে যায়। মতিলালেরও সাহস যেন একটু বেশিই বেড়ে গেল। সঙ্গে সঙ্গে সে হঠাৎ করেই দরজাটা খুলে বাইরে বেরিয়ে দাওয়ার এক পাশে দাঁড়িয়ে থাকতে দেখল সেই ছায়ামূর্তিকে। কি যেন একটা মনে করে মতিলাল আক্রোশে একটা চিৎকার করে ছুটে গেল তার দিকে। তারপর তার শরীরের উপর ঝাঁপিয়ে পড়ল। মতিলালের গোটা শরীরে লেগে গেল দলা দলা মাংস, রক্ত, একটা পোড়া গন্ধ তার নাকে এসে ঝাপটা মারল। তারপর মতিলালের আর কিছুই মনে নেই। গ্রামের লোক পরদিন সকালে এক বীভৎস দৃশ্য দেখতে পেল। ধনঞ্জয়ের মৃতদেহটা সেই ভাঙা বাড়ির মধ্যে খুঁজে পেল। ওরা সবার শেষে পেল বিপুলের মৃতদেহটা রাস্তার এক পাশে জমা জলের মধ্যে, আর মতিলালের মৃতদেহটা পাওয়া গেল তারই বাড়ির দাওয়ার উপর এক পাশে। মতিলালের চোখ দুটো বিস্ফারিত, তার শরীরটা উল্টো হয়ে পড়ে রয়েছে দাওয়ার উপর। তার গলার কাছে কেমন যেন একটা লাল দাগ। ভয়ে আতঙ্কে গ্রামের লোকেরা এবার সিদ্ধান্ত নিল আর এক মুহূর্তও এই গায়ে নয়, আর নয় বিরামপুরে থাকা এবার অন্তত বিরাম দেওয়া উচিত, না হলে আর এই মৃত্যুলীলার কোনো বিরাম থাকবে না। শেষ হলো আমাদের আজকের নিবেদন লেখক সুকান্ত দাশের কলমে বৃষ্টি নামলে সে আসে। গল্প পাঠে ও কথকের ভূমিকায় শুভ, বিপুলের ভূমিকায় তুহিন, মতিলাল সূর্য, ধনঞ্জয়ের চরিত্রে বাসব, গ্রামের লোক বাসব, ভয়ঙ্কর নারী সোনিয়া, গল্পের সূত্রধার আমি মোনালিসা। গল্পটির সমগ্র পরিচালনায় প্রজ্ঞা, পোস্টার সম্পাদনার শব্দগ্রহণ ও প্রযোজনায় শুভদীপ। আশা করি আজকের গল্পটি আপনাদের ভালো লেগেছে। এরকম আরও অনেক সুন্দর সুন্দর গল্প শুনতে আমাদের গল্পের খেলাঘর ইউটিউব চ্যানেলটিকে লাইক, শেয়ার ও কমেন্ট করে আমাদের পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আবার আপনাদের কাছে ফিরবো খুব শীঘ্রই নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।